সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে। হৃদিতা শেহরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন জহির রায়হানের একটি ছোট গল্প, নাম অতি পরিচিত। শুরু হচ্ছে অতি পরিচিত। অসংখ্য বই পুস্তকে সাজানো ট্রলির বাবার লাইব্রেরি দেখে অবাকই হলো আসলাম। সত্যি বাসায় এত বড় একখানা লাইব্রেরি আছে। কই, ট্রলি তো এ কথা ভুলেও কোনোদিন বলেনি তাকে। একটু হাসলেন ট্রলির বাবা, বললেন, দৈনিক কমপক্ষে ঘন্টা 8 এখানেই কাটে আমার। রীতিমতো একটা নেশা হয়ে গেছে, কেবল পড়া পড়া আর পড়া। আরে জীবনটাই তো বই পড়ে কাটালাম। লিনেনের শার্ট আর ট্রপিক্যালের প্যান্ট পরা সৌম্যকান্তি ভদ্রলোক, যুগল ভ্রুজোড়ার নিচে তীক্ষ্ণ একজোড়া চোখ, কপালে বার্ধক্যের জ্যামিতিক রেখা রাখিব কি। কেন জানি প্রথম সাক্ষাতে ভদ্রলোকের প্রতি একটা গভীর শ্রদ্ধা জন্মে গেল আসলামের। মেহগনি কাঠের রঙিন শেলফ থেকে মরক্কো লেদারে বাঁধাই মাসিক মাহেনওয়ের বাৎসরিক সংকলনখানা নামিয়ে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে ভদ্রলোক আবার বললেন, কিন্তু একটা কথা কি জানো আসলাম, এই দেশে শিক্ষার কোনো কদরই নেই। শিক্ষা আছে যে কদর থাকবে? বাবার মুখের কথা কেড়ে নিয়ে ওপাশ থেকে উত্তর করল ট্রলি। ট্রলির সাথে আসলামের পরিচয় আজকের নয়, বছরখানেক আগের। ভার্সিটির লনে প্রথম পরিচয় মুহূর্তে কোনো এক মন্ত্রীর নাম উল্লেখ করে ট্রলি বলেছিল, আমি তার ভাগ্নি। মন্ত্রীর ভাগ্নি? মানে আপনার মামা মিনিস্টার? প্রথমটায় অল্প একটু অবাকই হয়েছিল আসলাম। সরু ঠোঁটের উপর লিপস্টিকের ডগাটা নিখুঁতভাবে বুলিয়ে নিয়ে ট্রলি বলেছিল, জি হ্যাঁ, আমার এক মামা মিনিস্টার, আরেক মামা অ্যাম্বাসেডর। মামা যার মিনিস্টার, দুনিয়া তো তার তামার মতোই উজ্জ্বল বলে জানতাম। বলেছিল আসলাম, আপনার বাবাও কি তাহলে? না না, ওসব মন্ত্রীগিরির মধ্যে বাবা নেই, তিনি আমদানি রপ্তানির ব্যবসা করেন। ট্রলি বলেছিল, বাবা ব্যবসা করেন, মামা মিনিস্টার। সত্যি কেন যেন সেদিন বড্ড ভালোই লেগেছিল ট্রলিকে। ফিনফিনে বাতাসের ভেতর বাগানে বেড়াতে বেড়াতে ট্রলির বাবা বললেন, জানো আসলাম, এই যে গাড়ি বাড়ি আর ধন দৌলত দেখছো, এই সব কিছু স্রেফ ব্রেইন দিয়ে আয় করা আমার। ভাষাটা দ্রষ্টব্য না হলেও ঠিক বোঝা গেল না। কপালে বিস্ময়ের ঢেউ তুলে আসলাম তাকালো ট্রলি আর তার বাবার দিকে। মুখ টিপে হাসল ট্রলি, হাসলেন ট্রলির বাবা। দিনটা ছিল রোববার। আরাম কেদারায় হেলান দিয়ে বসে বসে কি একটা মার্কিনী পত্রিকার পাতা উল্টাচ্ছিল ট্রলি। সামনে গিয়ে দাঁড়াতেই কৈফিয়তের সুরে প্রশ্ন করল, এতদিন আসোনি যে? আসবো কেমন করে বলো, তোমার মামা যে ঘর থেকে বেরোতে দিলেন না। তার মানে? মানে 144 আর কারফিউ। ও তাই বলো। ভ্রুজোড়া নেচে উঠল ট্রলির। হঠাৎ বলে উঠল আসলাম, আচ্ছা ট্রলি, তুমি বলো, এতগুলো নিরীহ ছেলেকে গুলি করে মারাটা কি উচিত হয়েছে? কি বললে? বই থেকে মুখ তুলল ট্রলি। ওই গুলি ছোড়ার কথা বলছিলাম, তুমি কি কোনো খোঁজই রাখো না? রাখি, মাথা দুলিয়ে বলল ট্রলি। কিন্তু যদি বলি গুলি ছোড়াটা ন্যায়সঙ্গত হয়েছে, তাহলে? হ্যাঁ, তাহলে
দোরগোড়া থেকে গম্ভীর গলায় বললেন ট্রলির বাবা। আসলে কি জানো আসলাম, এদেশের ছেলে মেয়েগুলো সব গোল্লায় গেছে, আরে উচ্ছন্নে গেছে সব। নইলে তুমি বলো, ইসলামী ভাষা ছেড়ে দিয়ে ওই কুফরি ভাষার জন্য এত মাতামাতি কিসের? কথা তখন শেষ হয়নি ট্রলির বাবার। ইসলামী দেশে ইসলামী ভাষাই তো রাষ্ট্রভাষা হবে, এতে তো কোনো সন্দেহ নাই। টেবিলে একটা প্রচন্ড ঘুষি পড়ল তার। দেখো আসলাম, আমি যা কিছু বলি থোরলি স্টাডি করে বলি। আমি বলছি তোমায়, অনেক স্টাডি করে আমি দেখেছি বাংলা ভাষার নিজস্ব ঐতিহ্য বলেই কিছু নেই। একেবারে থিং, নট আ সিঙ্গল ফার্থিং। বাবার সাথে তাল মিলিয়ে বলল ট্রলি। প্রতিবাদী কি যেন বলতে যাচ্ছিল আসলাম, থামিয়ে দিল সে। হয়েছে, থাক, চুপ করো। তোমার মাথায় শয়তান বাসা করেছে, ওগুলোকে তাড়াতে হবে। ওঠো তো, উপরে চলো। টেনে নিয়ে উপরে নিয়ে এলো ট্রলি। বসো। জোর করে চেপে বসিয়ে দিল চেয়ারের উপর। তারপর বৈদ্যুতিক পাখাটাকে ঘুরিয়ে দিয়ে কাছে এসে দাঁড়ালো সে। মাথার এলোমেলো চুলের ভেতর পরম আদরে ওর নরম আঙুলগুলো বুলিয়ে দিয়ে ট্রলি বলল, তুমি এরকমটি হবে তা কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি আসলাম। ঠোঁটের কোণে এক টুকরো করুণ হাসি। ট্রলির বাবার পুরনো চাকরের সাথে আলাপ হলো বৈঠকখানায়। বুড়োকে দেখে কেন যেন জর্জ বার্নার্ড শর কথা মনে পড়ে গেল আসলামের। সুদূর বিলেতের মৃত বার্নার্ড শর সাথে অদূর রমনার এই বুড়ো ভৃত্যের আকৃতিতে সামঞ্জস্য সত্যি বড় অদ্ভুত ব্যাপার। কৌতূহল বশেই হয়তো জিজ্ঞেস করে বসলো আসলাম, কতদিন আছো এখানে? তা সাহেব, অনেক দিনই হলো। বুড়ো হেসে বলল, সেই যুদ্ধের আমল থেকে। বলো কি হে, সে তো প্রায় বছর দশেকেরও বেশি। হ্যাঁ সাহেব, বছর দশকের মতোই প্রায়। বুড়ো বলল, তখন কিন্তু এদের অবস্থা অত ভালো ছিল না। কলকাতায় সার্কুলার রোডের উপর রেশনের দোকান ছিল একটা। গলাটাকে একটু খাঁকড়ে নিল বুড়ো। এখন যা কিছু দেখলেন, এসব তো পাকিস্তান হবার পরেই। কথাটা শেষ করতে পারল না সে। ভেতর থেকে ট্রলির ডাক পড়তেই ভেতরে চলে গেল। দীর্ঘ অনুপস্থিতির পর ভার্সিটির লনে আবার দেখা হলো ট্রলির সাথে। কেমন আছো ট্রলি? জিজ্ঞেস করলো আসলাম। এই একরকম, ট্রলি বলল। আগামী মাসে বিলেত যাচ্ছি, জানো তো? কেন হঠাৎ? ট্রলি বলল, তুমি তো জানো মেজো আপা ওখানেই আছেন। তার বাসায় কিছুদিন বেড়াবো, তারপর সেখান থেকে যাব ক্যালিফোর্নিয়াতে বড় আপার কাছে। ফিরছো কখন? বলতে পারছি না। টানা চোখের ভ্রুজোড়া নেচে উঠল ডরলি। বলল, বড় আপা গিয়ে আর ফেরেননি, ওখানেই বাসাবাড়ি করে রয়ে গেছেন। মেজো আপার অবস্থাও সেই রকমই। কে জানে, আমারও হয়তো। কথাটা শেষ করলো না ট্রলি। কেন যেন হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে বলল, সময় করে একবার বাসায় এসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। আরেকদিন কি একটা কাজে রাস্তায় বেরিয়েছিল আসলাম। পেছন থেকে ট্রলির কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো। কেডিলাকের হুইল ধরে বসে আছে ট্রলি। কাছে আসতেই বলল, খবরটা নিশ্চয়ই শুনেছ? কোন খবর? অবাক হয়ে প্রশ্ন করল সে। কেন, আজকের কাগজ পড়নি? ট্রলি অবাক হলো। না, এখনো পড়ে উঠতে পারিনি। পড়নি? তাহলে মোটরে ওঠো, একটু অবাক করিয়ে দেই তোমায়। জোরে হেসে উঠল ট্রলি।
বাসার সামনে অসংখ্য মটরের সার দেখে সত্যি অবাক হলো আসলাম। বলল, কি ব্যাপার বলো তো ট্রলি? বুঝতে পারছো না কিছু? ট্রলির চোখে রহস্য ঘন হাসি। বাবা শীঘ্রই সেন্ট্রালের এডুকেশন বিভাগে বড় কর্তা হচ্ছেন, বুঝলে? ও, তাই নাকি? হ্যাঁ তাই। তোমাদের পছন্দ হবে তো? নিশ্চয়ই হবে, তার মতো একজন ইন্টেলেকচুয়াল লোক। কথাটা কেন যেন গলায় আটকে গেল। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি তুলে ট্রলি বলল, একটা দরখাস্ত লিখে রেখো তো আসলাম, বাবার একজন প্রাইভেট সেক্রেটারি দরকার হতে পারে, আমি তোমায় রেকমেন্ড করে দিয়ে যাব, ঠিক আছে? মোটর থেকে নামতেই ট্রলির বাবাকে দেখা গেল। বন্ধু বান্ধব নিয়ে ভীষণ ব্যস্ত তিনি। তাই হয়তো আসলামের উপস্থিতি তার চশমায় ঘেরা চোখে ধরা পড়ল না সহজে। ট্রলি বলল, লাইব্রেরিতে গিয়ে বসো তুমি, আমি একটা কাজ সেরে আসছি, কেমন? বলি উপরে চলে গেল সে। সেলফ থেকে একটা বই নামিয়ে পড়তে বসলো আসলাম। রবি ঠাকুরের গীতাঞ্জলি, ইংরেজি অনুবাদ। কে আসলাম? ট্রলির বাবার চমকে ওঠা কণ্ঠস্বরে বই থেকে মুখ তুলে তাকালো সে। আরে কখন এলে তুমি? উচ্ছ্বসিত গলায় জিজ্ঞেস করলেন ট্রলির বাবা। এই তো মিনিট 15 আগেই, ধরা গলায় উত্তর দিল আসলাম। তা কি পড়ছো ওটা? আরো কাছে এগিয়ে এলেন তিনি। তারপর বইটার উপর ঝুঁকে পড়ে বললেন, ও গীতাঞ্জলি, নাইস নাইস বুক। প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন দেশের ভাবী শিক্ষাকর্তা। বললেন, গীতাঞ্জলি, ওহ চমৎকার বই, বুঝলে, মিল্টনের একখানা শ্রেষ্ঠ উপন্যাস। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেখরিনের সাথেই থাকবেন। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।